৪৭তম বিসিএস এর প্রশ্নে অসঙ্গতি, উত্তর না থাকার অভিযোগ, ভুল প্রশ্ন চিহ্নিত করে সবাইকে নাম্বার দেওয়ার দাবি। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন একবার। সাতচল্লিশতম বিসিএস এর প্রশ্নে অসঙ্গতি, উত্তর না থাকার অভিযোগ, ভুল প্রশ্ন চিহ্নিত করে সবাইকে নাম্বার দেওয়ার দাবি। দুপুর ৩টা নিউজে সবাইকে আমন্ত্রণ, সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন একবার। প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। সাতচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে অসঙ্গতির অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। তাদের দাবি, কয়েকটি নৈর্ভিত্তিক প্রশ্নে দেয়া অপশনের মধ্যে ছিল না সঠিক উত্তর। এতে প্রশ্নগুলোর উত্তর দিতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে সময় নষ্ট হয় বলে অভিযোগ পরীক্ষার্থীদের। তবে পিএসসির কর্মকর্তাদের দাবি, কয়েক স্তরে যাচাই করা হয় প্রশ্নপত্র। এমন ভুল কিভাবে হলো তা খতিয়ে দেখা উচিত বলেও মত তাদের। শুক্রবার অনুষ্ঠিত হয় ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। ঢাকা সহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে অংশ নেন প্রায় ৪.৫ লাখ চাকরি প্রার্থী। পরীক্ষায় প্রক্সি, জালিয়াতি, অনিয়ম ঠেকাতে প্রত্যেকটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হলেও প্রশ্ন উঠেছে অসঙ্গতির অভিযোগ। গুরুত্বপূর্ণ এ পরীক্ষার প্রশ্নে কিছু অসঙ্গতির অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। কয়েকটি নৈর্ব্যক্তিক প্রশ্নে দেয়া অপশনের মধ্যে সঠিক উত্তর নেই। এতে প্রশ্নগুলোর উত্তর দিতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে সময় নষ্ট হয়েছে বলে অভিযোগ পরীক্ষার্থীদের। জানা যায়, তথ্য প্রযুক্তি বিষয়ের একটি প্রশ্নে সঠিক উত্তর নেই বলে অভিযোগ পরীক্ষার্থীদের। সেট ১-এ ১৪৬ নম্বরের প্রশ্নে বলা হয়, একটি কম্পিউটারের প্রসেসর ক্লক স্পিড ৪.০০ গিগাহার্টজ হলে এর ক্লক মাইকেল টাইম কত? নৈর্ব্যক্তিক প্রশ্নটিতে ৪টি অপশন দেয়া হয়। পরীক্ষায় অংশ নেয়া একাধিক চাকরির প্রার্থীর দাবি, তারা এ প্রশ্নটির সঠিক উত্তর পাননি। অনেকে আবার ৪টির মধ্যে কোনো একটি দিয়ে এসেছেন। এতে ভুল উত্তর দেওয়ার জন্য তাদের নম্বর কাটা যাবে। এছাড়াও সেট ১-এর ১১০ নম্বর প্রশ্নটিও ত্রুটিপূর্ণ। এটিতেও অপশনে সঠিক উত্তর নেই বলে দাবি পরীক্ষার্থীদের। চাকরির প্রার্থীরা বলছেন, প্রশ্নের সঠিক উত্তর না থাকলে কিংবা একাধিক উত্তর থাকলে তা নিয়ে বেশি সময় নষ্ট হয়ে যায়। এ ধরনের প্রশ্নের কারণে প্রার্থীরা পরীক্ষার হলে বসে মানসিক চাপে পড়েন। বিসিএস এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নে এমন অসঙ্গতি গ্রহণযোগ্য নয়। ভুল প্রশ্নগুলো চিহ্নিত করে সেগুলোর নম্বর সবাইকে দিয়ে দেওয়ার দাবি তুলেছেন তারা। এই বিষয়ে জানতে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মুবাশির মোনেমের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে পিএসসির একজন নারী সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্নপত্র প্রণয়ন করিয়ে নেওয়া হয়। এরপর তাদের প্রশ্নপত্র নিয়ে তা মডারেট করা হয়। কয়েক স্তরের প্রশ্নপত্র যাচাই করা হয়। এরপরও এমন ভুল কিভাবে হলো তা খতিয়ে দেখা উচিত। ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪৭তম বিসিএস এ মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩,৪৮৭ আর নন ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩,৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে। মামদুহা রাইসা, জাগো নিউজ। সাতচল্লিশতম বিসিএস এর প্রশ্নপত্রের অসঙ্গতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার হাসান আদিব। আদিব, স্বাগত আপনাকে। ধন্যবাদ। আদিব, সম্প্রতি ৪৭তম বিসিএস পরীক্ষা সম্পন্ন হয়েছে। ৪৭তম বিসিএস এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নের পত্রে অসঙ্গতি কিভাবে পরীক্ষার্থীদের মানসিক চাপ ও ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে, কি মনে হয় আপনার? আপনাকে ধন্যবাদ। আসলে গতকাল সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ৪৭তম বিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষা, সেটি সারা দেশের ২৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় প্রায় ৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন এবং ৩,৬৮৮টি পদের বিপরীতে এই পরীক্ষার্থীরা অংশ নেন। সেই হিসাবে গড়ে দেখা যায় যে এক একটি পদের বিপরীতে প্রায় ১০০ জন করে প্রতিদ্বন্দ্বী এই পরীক্ষায় চাকরির জন্য লড়েছেন। আসলে এই যে পরীক্ষায় অসঙ্গতি প্রশ্নপত্রে, সেটি নিয়ে যদি আমরা বলি তাহলে দেখা
দেখা যায় যে সেট 1-এর প্রশ্নে আমরা দেখেছি অন্তত 3টি প্রশ্নের কোনো উত্তরই নেই। এছাড়া বেশ কয়েকটি প্রশ্ন আছে যেখানে একাধিক উত্তর ছিল। আসলে যখন একজন পরীক্ষার্থী এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন, তখন কোনো অসঙ্গতিপূর্ণ প্রশ্ন যদি থাকে তাহলে সেই পরীক্ষার্থী ওই প্রশ্নে কিন্তু আটকে যান এবং সেটার কারণে তার হচ্ছে সময় নষ্ট হয় এবং একই সঙ্গে পরীক্ষার পুরো যে পরীক্ষা সেই পরীক্ষার প্রভাব পড়ে। আমরা পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে 47তম বিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষা, এর আগের যে বিসিএস গুলো অনুষ্ঠিত হয়েছে তার চাইতে তুলনামূলক জটিল এবং বেশি বিশ্লেষণধর্মী পরীক্ষা হয়েছে। আপনি জানেন যে প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু আসলে এই পরীক্ষার প্রবেশদ্বার আসলে 3টি স্তরে পরীক্ষা নেওয়া হয়, প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক। তো এই স্বাভাবিকভাবে প্রিলিমিনারি পরীক্ষায় সবসময় একেবারে এন্ট্রি লেভেলের যে প্রশ্ন সেই প্রশ্ন হয়, কিন্তু এখানে প্রশ্নের মান ছিল বেশ কিছুটা জটিল এবং শিক্ষার্থীরা যে ধরনের প্রস্তুতি নিয়ে গেছিল সেইভাবে তাদের প্রশ্ন আসেনি। মানসিক চাপের বিষয় সেটি আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি যারা পরীক্ষায় অংশ নিয়েছেন। তারা বলছেন যে যখন আমরা 110 নম্বর প্রশ্নে এ ধরনের অসঙ্গতি পেয়েছি তখন কিন্তু সেখানে একজন পরীক্ষার্থীকে আটকে যেতে হয়েছে এবং সেখানে কিন্তু একটা প্রশ্নের জন্য যেখানে মাত্র 30 সেকেন্ড করে সময়, সেখানে এক প্রশ্নের পেছনেই অনেকের 2 মিনিট 3 মিনিট করে সময় নষ্ট হয়ে গেছে। ফলে তারা যে 200টি প্রশ্ন, সেই 200টি প্রশ্ন কিন্তু 2 ঘন্টায় পরিপূর্ণভাবে উত্তর দিয়ে আসতে পারেননি। এটি পরীক্ষার্থীদের জন্য একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। আচ্ছা, পিএসসি কর্তৃপক্ষ একাধিক স্তরে প্রশ্ন যাচাই করার পরও দেখা গেছে ভুল রয়ে গেছে প্রশ্নপত্রে। তবে এর দায়ভার কার উপর বর্তাবে এবং এই প্রক্রিয়ায় কি পরিবর্তন আনা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, আমরা পিএসসির কাছ থেকে যতটুকু জানতে পারি, এই বিসিএস এর যে প্রিলিমিনারি প্রশ্ন হয় সেটি কিন্তু প্রথমে একেবারে লটারির মাধ্যমে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়। তারা বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, দেশের বিভিন্ন আমলা যারা আছেন, যারা এর আগে বিসিএস ক্যাডার হয়েছেন, এরকম অনেকেই আছেন, তারা আসলে এই প্রশ্নপত্র তৈরির সাথে জড়িত থাকেন এবং এক একটি বিষয়ের প্রশ্নপত্র এক একজন তৈরি করেন এবং সেটি কিন্তু র্যান্ডমলি পিএসসিতে তারা পাঠিয়ে থাকেন এবং কে কোন প্রশ্নটি দিচ্ছে কোনোভাবে জানার সুযোগ থাকে না। এরপর কিন্তু পিএসসিতে যারা বিশেষজ্ঞ আছেন এবং এই সংশ্লিষ্ট দপ্তরের যারা আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো মডারেট করে থাকেন। তারা একের পর এক প্রশ্নগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করেন এবং তারপর কিন্তু এই প্রশ্নটা শিক্ষার্থীদের জন্য ছাপানো হয়। সেক্ষেত্রে আসলে পিএসসি এই দায়ভার এড়াতে পারে না যে আসলে এ ধরনের প্রশ্নে 2 থেকে 3টি প্রশ্নের ভুল একেবারে, এবং কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে প্রিলিমিনারির যে প্রশ্নের মান সেটির সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই জন্য প্রার্থীরা আসলে অভিযোগ তুলেছেন যে 5 আগস্টের পর যে গণঅভ্যুত্থান পরবর্তী পিএসসি সংস্কারের একটি দাবি শিক্ষার্থীরা বিভিন্ন সময় তুলেছিল, সেই সংস্কার না হওয়ার কারণে পিএসসি তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমে অবহেলা করছে এবং তারই ফল গতকালের প্রশ্নপত্রে দেখা গেছে। আচ্ছা, ভুল প্রশ্ন চিহ্নিত হওয়ার ফলে সবার জন্য নম্বর যোগ করা যে দাবি উঠেছে তা কতটা যৌক্তিক এবং এর সম্ভাব্য সুফল কুফল কি হতে পারে বলে আপনার মনে হয়? আসলে ভুল প্রশ্নের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে, পাবলিক পরীক্ষা বলেন কিংবা অন্য পরীক্ষা বলেন প্রতিযোগিতামূলক, সব পরীক্ষার ক্ষেত্রে আসলে সবশেষ পন্থাটা অবলম্বন করা হয় যে ভুল প্রশ্ন থাকলে সেটি সবাইকে নম্বর দিয়ে দেওয়া হয়। কিন্তু এটি যদি আপনি এসএসসি বা এইচএসসি পর্যায়ে ধরেন তাহলে ঠিক আছে, কিন্তু এই ধরনের চাকরির যে পরীক্ষা, এই পরীক্ষায় কিন্তু 1 নম্বরের জন্য অনেক ক্ষেত্রে কেউ নির্বাচিত হয়, আবার কেউ পিছিয়ে যায়। কোনো ক্ষেত্রে দেখা যায় যে 0.50 নম্বরের জন্য কোনো পরীক্ষার্থী 1 লাখেরও পেছনে চলে গেছে। ফলে যদি সবাইকে সমান নম্বর দিয়ে দেওয়া হয় সেখানে কিন্তু যারা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসেছিল তাদের ক্ষেত্রে অবিচার করা হবে। তারা কিন্তু বলছেন যে অনেকেই এই যে 2 বা 3টি প্রশ্নে যে অসঙ্গতি ছিল, এই 2-3টি প্রশ্নের উত্তর যারা প্রস্তুতি নিয়ে গেছিল তারা কিন্তু জানেন, কিন্তু যদি এখন তাদেরকে এই ভুল প্রশ্ন হওয়ার কারণে প্রত্যেককে নম্বর দিয়ে দেওয়া হয় তাহলে এই 3 নম্বর কিন্তু এই 3,74,000 যে পরীক্ষার্থী অংশ নিয়েছে তারা প্রত্যেকে পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু যারা ভালো প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন তারাও কিন্তু প্রিলিমিনারিতে হয়তো বা ছিটকে পড়তে পারেন। সেক্ষেত্রে এই যে দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করা এবং তারপরে কিন্তু চাকরির প্রস্তুতি নেওয়া, এই দীর্ঘ সময়ে কিন্তু তারা যে প্রস্তুতি নিয়ে এই বিসিএসে বসছেন দীর্ঘ সময় অপেক্ষার পর, সেটি কিন্তু তাদের জন্য বুমেরাং হতে পারে। এই জন্য তারা বলছেন যে এটি কোনোভাবেই ভালো কোনো প্রক্রিয়া নয়। অবশ্যই এই ক্ষেত্রে পিএসসিকে দায়িত্বশীল এবং আরও গ্রহণযোগ্য কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত। প্রতি বছর লাখো চাকরি প্রার্থী বিসিএস এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশ নিচ্ছে। এ ধরনের ভুল প্রশ্ন তাদের ভবিষ্যৎ কর্মজীবন ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার প্রতি আস্থা কতটা নষ্ট করতে পারে?
আসলে আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু এই যে বিসিএস কেন্দ্রিক একটি হাইপ সবার মধ্যে আছে, সবাই কিন্তু অতি উৎসাহী বিসিএস এ অংশগ্রহণ করার জন্য। আপনি দেখবেন যে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ এরকম যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে বড় বড়, তাদের সেখানকার শিক্ষার্থীরা যেরকম বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, ঠিক তেমনি জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা বেসরকারি যে ভালো বিশ্ববিদ্যালয়গুলো সেখান থেকে পড়ুয়া শিক্ষার্থীরাও কিন্তু গ্রাজুয়েশন শেষ করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তাদের সবার কিন্তু টার্গেট থাকে বিসিএস। বিসিএস এর এই প্রশ্নের উপরে নির্ভর করে একজন ভালো গ্র্যাজুয়েট যারা ভালো ফলাফল নিয়ে বের হয়েছে এবং ভালো প্রস্তুতি নিচ্ছে, তাদের আসলে কর্মজীবন কেমন হবে। সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নে যদি বারবার ভুল থাকে কিংবা মূল্যায়ন প্রক্রিয়ায় ত্রুটি থাকে, তাহলে কিন্তু আপনি ভালো যে গ্র্যাজুয়েট বা ভালো মেধাবী যে চাকরিজীবী তাদেরকে কিন্তু আপনি তুলে আনতে পারবেন না। সেক্ষেত্রে এই যে আমি যেটি বলছিলাম যে পিএসসি সংস্কারের একটি প্রস্তাব, অর্থাৎ পিএসসিতে যারা কাজ করছেন এই ধরনের, আপনি জানেন যে বিসিএস এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে আমলারা তাদেরকেই মূলত বাছাই করা হয়, আপনি জানেন ক্যাডার ভিত্তিক। এখানে তারাই কিন্তু ভবিষ্যতে দেশ পরিচালনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তাদেরকে বাছাই করে আনার ক্ষেত্রে যদি যে প্রশ্ন বা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি কোনো গলদ থাকে তাহলে কিন্তু সেটি দেশের জন্য খুবই নেতিবাচক একটি প্রভাব পড়তে পারে। এজন্য আমরা পিএসসির এবং পিএসসি সংস্কারের দাবিতে যে শিক্ষার্থী তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বরাবরই পিএসসি বিভিন্ন সময় প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন প্রক্রিয়ায় আর কি তাদের অবহেলা রয়েছে। এর আগে আমরা দেখেছি বিজি প্রেস থেকে যখন প্রশ্ন ছাপানো হয়েছে তখন সেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এছাড়া অনেক সময় দেখা যায় যে পিএসসিতে কর্মরত যেসব কর্মকর্তা আছেন তাদের মাধ্যমেও কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে যায়। এই যে সার্বিক যে একটি অবস্থা, যে প্রশ্নপত্র ফাঁস হওয়া, প্রোগজি বা জালিয়াতির মতো ঘটনা এবং অনেক সময় মৌখিক পরীক্ষায় অনেক প্রার্থীকে বিশেষ সুবিধা দেওয়া এবং প্রশ্নপত্রে যে অসঙ্গতি সবশেষ যেটি আসছে, এই সব বিষয়গুলো যদি আপনি সমাধান আনতে চান তাহলে অবশ্যই পিএসসিতে একটি যৌক্তিক সংস্কার দরকার এবং সেখানে যোগ্য এবং দক্ষ লোকবল দরকার। বিশেষ করে এখন যে কমিশন আছে সেই কমিশনে কিন্তু এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একেবারে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং সেখানে নিয়োগ পেয়েছেন। এখন পিএসসির যে কর্মকর্তারা আছেন, অর্থাৎ পিএসসি কমিশনের সদস্যদেরকে যারা সহযোগিতা করে থাকেন, সেই সদস্যরা কিন্তু বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত। এখন এই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে যদি কোনোভাবে সেখান থেকে বিভিন্নভাবে সরিয়ে দক্ষ এবং যোগ্য এবং সৎ কর্মকর্তাদের সেখানে পদায়ন করা যায়, সেক্ষেত্রে কিন্তু পিএসসি আরও ভালোভাবে এগোতে পারবে বলে শিক্ষার্থীরা মনে করেন। হাসিব, অসংখ্য ধন্যবাদ আপনার আমাদের সাথে এতক্ষণ আলোচনায় যুক্ত থাকার জন্য। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের স্টাফ রিপোর্টার হাসান আদিবের সঙ্গে। এবারে চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। সৌদি আরবে নির্ধারিত সময় অনুযায়ী হজ যাত্রী নিবন্ধনের সময় বাকি আছে 1 মাসেরও কম, অথচ এখনো হজ প্যাকেজ ঘোষণা করতে পারেনি সরকার। প্যাকেজ ঘোষণা না হয় সাড়া নেই হজ যাত্রী নিবন্ধনে। সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদের প্রাথমিক নিবন্ধন গেল 27 জুলাই থেকে শুরু হয়েছে। 1.5 মাসেরও বেশি সময় মাত্র 1000-এর কিছু বেশি হজ যাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মূলত বিমান ভাড়া নির্ধারিত না হয় হজ প্যাকেজ ঘোষণা করা যাচ্ছে না। বিমান ভাড়া নির্ধারণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। যৌক্তিক ভাড়া নির্ধারণের জন্য দর কষাকষি চলছে। দুপক্ষ ঐকমত্যে পৌঁছাতে না পারলে ভাড়া নির্ধারণের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাওয়া হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছর বাংলাদেশ থেকে সরাসরি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে 1,27,198 জন হজ পালন করতে পারবেন। সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকিতে রয়েছে দেশের 29টি জেলা, যার মধ্যে ঢাকা, চাঁদপুর, নোয়াখালী, রংপুর ও যশোর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এ তথ্য জানিয়েছে সম্প্রীতি যাত্রা নামের একটি নাগরিক সংগঠন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়। মন্দির, মাজার, আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা শুধুমাত্র নৈতিক দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের সংবিধান অনুযায়ী আইনগত বাধ্যবাধকতা। আমরা বিশ্বাস করি সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, ধর্মীয় নেতা ও নাগরিক সমাজ একসাথে কাজ করলে বাংলাদেশের সম্প্রীতির ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, এই প্রস্তাবগুলোকে জাতীয় কর্মপরিকল্পনার অংশ হিসেবে অবিলম্বে বাস্তবায়ন করুন, যাতে ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি আস্থা ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত হয়।
বাসায় থাকেন পরিবারের 4 সদস্য। রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন তারা। মধ্যরাতে হঠাৎ এসি থেকে একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তে ঘরে আগুন ধরে দগ্ধ হন সবাই। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পার্শ্ববর্তী একটি ভবনের 7ম তলায় এই ঘটনা ঘটে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের স্বজনরা জানান, বাসায় পরিবারটির ওই 4 সদস্য থাকেন। শুক্রবার রাতে যখন ঘুমিয়েছিলেন তখন এসি থেকে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা 4 জনই পুড়ে যান। আশেপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতেই তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। তাদের 4 জনের অবস্থাই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 2 নেতা ও বঙ্গবন্ধু সৈনিক লীগের 1 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার মতিঝিল থানার 9 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আকাশ, মতিঝিল থানার 8 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান ও খিলগাঁও থানার সৈনিক লীগের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করা হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শুক্রবার বিকেলে 3:45টার দিকে খিলগাঁও থানার মুক্ত বিরিয়ানির সামনে থেকে আকাশ ও তাহমিদুলকে গ্রেফতার করা হয়। এছাড়া রাত 10:10টার দিকে তালতলা মার্কেটের সামনের রাস্তা থেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য বাবুকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই মধ্যে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে এক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার দুপুর 12টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শিক্ষার্থীর নাম রমজানুল মোবারক। তিনি রাবি সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থী। পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে ছাত্রদল শিবির। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর শুক্রবার বিকেল 5টায় প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন আসাদুল ইসলাম নামে এক শিক্ষার্থী। তিনি কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগে 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আসন্ন হল সংসদ নির্বাচনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে স্বতন্ত্র ভিপি প্রার্থী। আসাদুল ইসলামের সঙ্গে একাত্মতা পোষণ করে অনশনে যোগ দেন আরও 10 থেকে 15 জন শিক্ষার্থী। তাদের মধ্যে বৃষ্টিতে অসুস্থ হয়ে পড়েন রাবি সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের সদস্য প্রার্থী রমজানুল মোবারক। কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশ সহ 9 দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। 2026 সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই 9 দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ, কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা একটি অপরিহার্য নথি। যদিও বেশিরভাগ নাগরিক সংযুক্ত আরব আমিরাতে পর্যটন ভিসা বা সংযুক্ত আরব আমিরাতের কাজের ভিসার জন্যই আবেদন করেন। তবে এবার বেশ কিছু দেশের ওপর বিধিনিষেধ আরোপ করল আমিরাত। এই বিধিনিষেধের অর্থ হলো, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোর নাগরিকরা শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য আবেদন করতে পারবেন না। তবে এ বিষয়ে আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ জানায়নি। বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের উচ্চ সতর্কতা জারি করল কানাডা। দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে গতকাল এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ কানাডার নাগরিকদের বাংলাদেশের ভ্রমণের ক্ষেত্রে উচ্চমাত্রার সতর্ক থাকতে বলা হয়েছে। আর বাংলাদেশের পার্বত্য 3 জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন জারি করা হয়েছে। অর্থাৎ পার্বত্য অঞ্চলে নাগরিকদের ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে কানাডা। বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশব্যাপী হরতাল অবরোধের কারণে উচ্চ সতর্কতা অবলম্বন করতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডা। নাগরিকদের উদ্দেশ্যে কানাডা সরকার বলছে, দেশটিতে যে কোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে যেতে পারে, যার আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে।
এছাড়া পার্বত্য 3 জেলায় ভ্রমণ এড়ানোর জন্য বিশেষভাবে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের ঝুঁকি রয়েছে এসব অঞ্চলে। তাই কানাডার নাগরিকদের এসব এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। এবারে খেলার খবর। এশিয়া কাপ ক্রিকেটের সুপার 4 পর্বের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি দুই দলের জন্য সমান গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালের পথে এগোতে চাইবে উভয় দলই। বাংলাদেশ গ্রুপ বি থেকে সুপার 4-এ জায়গা করে নিয়েছে আফগানিস্তানকে পেছনে ফেলে। অপরদিকে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 4-এ উঠেছে শ্রীলঙ্কা। দুবাই স্টেডিয়ামে সাধারণত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং কিছুটা সহজ হয়। ডিউয়ের প্রভাবও থাকতে পারে, তাই টস জেতা দল প্রথমে ফিল্ডিং নিতে চাইবে। এই ম্যাচে জয়লাভ করলে সুপার 4-এ ফাইনালের পথে গুরুত্বপূর্ণ এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ বা শ্রীলঙ্কা। ফলে দুই দলই নামবে নিজেদের সেরা একাদশ ও সেরা কৌশল নিয়ে। তাই আজকের ম্যাচটি হতে চলেছে জমজমাট। ক্রিকেট প্রেমীদের চোখ থাকবে দুই দলের তরুণ ও অভিজ্ঞতার পারফরম্যান্সের দিকে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাতচল্লিশতম বিসিএস এর প্রশ্নে অসঙ্গতি উত্তর না থাকার অভিযোগ, ভুল প্রশ্ন চিহ্নিত করে সবাইকে নাম্বার দেওয়ার দাবি। যৌক্তিক ভাড়া নির্ধারণে চলছে দর কষাকষি, বিমান ভাড়ায় আটকে আছে হজ প্যাকেজ, সাড়া নেই হজযাত্রী নিবন্ধনে। সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকিতে রয়েছে দেশের 29টি জেলা, বলছে সম্প্রীতি যাত্রার পর্যবেক্ষণ। উচ্চ ঝুঁকিতে ঢাকা, চাঁদপুর সহ 5 জেলা। বাংলাদেশ সহ 9 দেশের উপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা, নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করল কানাডা। এবং এশিয়া কাপের সুপার 4-এ আজ মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। ফাইনালের পথে এগোতে চলবে হাড্ডাহাড্ডি লড়াই। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।